আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলেই বুঝবেন ঘটনাটি। রাত তখন 2:17। শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে থাকা পুরনো 3 তলা সাদা বাড়িটাকে সবাই দূরে থেকেই এড়িয়ে চলে। কারণ মানুষজন বলে বাড়িটা রাতে একাই হাঁটে। হ্যাঁ, হাঁটে। কেউ জানে না কিভাবে, কিন্তু যারা দেখেছে তারা কেউ স্বাভাবিক নেই আর। সেই রাতেই বাড়িটা নিয়ে তদন্ত করতে গিয়েছিল রুদ্র একাই। লোকজন বলতো সেখানে একটা মেয়ে কান্না করত, প্রতিদিন তার কান্না শোনা যেত। দেয়ালের ভেতর থেকে টর্চ লাইট হাতে রুদ্র যখন বাড়ির গেট খুলল, লোহার গেট এমন শব্দ করলো যেন কেউ ভেতরে বন্দি হয়ে ছটফট করছে, হো হো করে কাঁদছে। বাতাস ছিল না, তবুও সামনের যে গাছগুলো ছিল এই গাছগুলো দুলছিল অদ্ভুতভাবে। মনে হচ্ছিল কেউ শ্বাস নিচ্ছে, আর প্রতিবার শ্বাস নিলে পাতাগুলো কেঁপে উঠছে। রুদ্র এবার হাতে থাকা টর্চটা জ্বালাতেই দরজার ওপার থেকে একটা লেখা দেখা গেল, আমাকে ফিরিয়ে দাও। থরথর করে কাঁপল সে, কিন্তু নিজেকে অনেক শক্ত করে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকেই প্রথম যে জিনিসটা খেয়াল করলো, সিঁড়ির নিচে দাঁড়িয়ে একটা মেয়ের ছায়া। শুধু ছায়া, কোনো শরীর নেই। ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়ার মাথা ধীরে ধীরে এক দিক থেকে আর এক দিকে ঘুরে গেল। যেদিকে রুদ্র দাঁড়িয়ে, হঠাৎ টর্চা ক্লিক করতে একলাই ক্লিক করতে লাগলো। আলো নিভে গেল। 5 থেকে 6 সেকেন্ড পর আবার অন্ধকার। সেই আলো, সেই অন্ধকারে রুদ্র শুনল, তুমি আমাকে দেখতে এসেছ। রুদ্র পিছনে ফিরতেই টর্চের আলো হঠাৎ জ্বলে উঠল সিঁড়িটা, কিন্তু সিঁড়ির নিচে আর কেউ ছিল না তখন। 3য় তলায় যাওয়ার সিঁড়িটা যেন কেমন যেন ঠান্ডা বরফের মতো। রুদ্র উঠছিল আর টের পাচ্ছিল কেউ তার ঠিক পিছনে হাঁটছে। 1, 2, 3 এইরকম ছন্দ বলছে, একেই ছন্দ, কিন্তু সে থামলেই সেই পদধ্বনিও থেমে যায়। তাই সে নিশ্চিত হলো পদটা তার নিজের নয়। 3য় তলাতে পৌঁছে রুদ্র দেখল একটা ঘরের দরজা আধা খোলা। ভিতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। আলোটা লাল, খুবই অম্লান, যেন রক্তের মতো। রুদ্র দরজা ঠেলে খুলতেই সে দেখল ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের দোলনা। দোলনাটা আস্তে আস্তে খুলছে, কিন্তু সেখানে কেউ নেই। দোলনা দুলতে দুলতেই চিরচির করে শব্দ করছিল, চির 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 এইরকম করে। এটা ভয়ঙ্কর শব্দ, হয় না? জাস্ট বুঝাতে পারলাম না। হঠাৎ সেই দোলনাটা থেমে গেল। রুদ্র টর্চ তুলে ধরতেই দেখলো দোলনার একেবারে পাশে একটা মুখ, ফ্যাকাশে, চোখ দুটো কালো, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। মেয়েটা ধীরে বলল, আমি ফিরে এসেছি তোমাকে নিতে। টর্চটা আবার নিভে গেল। অন্ধকারে রুদ্র একটা জিনিস বুঝতে পারলো, মেয়েটা এখন তার একেবারে সামনে, নাগের ডগায়। তারপর সেই মেয়েটা চিৎকার দিল এমন একটা শব্দে যা রুদ্রর কানের পর্দাটা ফেটে যাবে ভাব। এরপর এমনভাবে ওই মেয়েটি চিৎকার দিচ্ছিল, অর্ধেক মানুষকে যেভাবে ছিঁড়ে ফেলে দেয় সেই রকম একটা শব্দ হচ্ছিল। রুদ্র তখন কথা বলতে পারে না। সেই দিন থেকে, ওইটা দেখার পরে তাকে হাসপাতালে রাখা হলো, কিন্তু সে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে, চোখ টিপ টিপও করে না। রুদ্রের ছোট বোন মায়া সবসময় তার থেকে দূরে থাকে।
সেই ঘটনার পর থেকে রুদ্র বারবার তার হাত দিয়ে একটা দোলনার ভঙ্গি দেখায়, দোলনা দোলনা। ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না। মায়া সাহস করে জিজ্ঞেস করলো, দাদা, তুমি কি কাউকে দেখেছিলে? রুদ্রের চোখ হঠাৎ করে বড় হয়ে গেল। সে হঠাৎ বিছানার উপর দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে দিল, যেন কেউ তাকে টানছে। মায়া চিৎকার করে ডাকলো এবং ডাক্তারও ডাকলো, কিন্তু রুদ্রের হাত দুটো টানাটানি থাকলেও কারো দিকে যাকে মায়া দেখতে পাচ্ছিল না, এবং ডাক্তাররা তাকে বিছানার শোয়ানোর চেষ্টা করছে। রুদ্র তখন কাঁপতে কাঁপতে ফিসফিস করে একটা শব্দ বের করলো এবং বলল, দোলনা। একই শব্দ বের হতেই পুরো ওয়ার্ডের লাইট 3বার টিম টিম করে জ্বলল, আবার নিভে গেল টুপ টুপ করে। হাঁটার শব্দ শোনা গেল ওয়ার্ডের বাইরে থেকে, স্লো, একদম স্লো, যেন কেউ পা টেনে নিয়ে হাঁটছে। মায়া দরজার দিকে তাকিয়ে দেখল ওয়ার্ডের কাচের ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, চুল ঝুলে আছে, কিন্তু তার দুই চোখের জায়গায় দুটা গভীর কালো গর্ত। আর মেয়েরা আস্তে আস্তে বাঁকিয়ে তাকে এমনভাবে দেখছে, মানে তাকিয়ে আছে রুদ্রের দিকে। হঠাৎ মেয়েটার হাত বাড়িয়ে কাঁচের টোকা দিল, যেমন ঠক ঠক শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ হচ্ছে এবং কাঁচ ফাটল ধরল। ডাক্তাররা দৌড়ে গেল দরজা খুলতে, কিন্তু দরজা খুলতেই দেখল বাইরে কেউ নেই। ওয়ার্ডের বারান্দা পুরোই ফাঁকা। ওয়ার্ডের তবুও দূর থেকে কোথাও যেন এক স্পষ্ট মায়াজাল শুনল চিরচির করে দোলনার শব্দ। মায়ার বুক কাঁপতে লাগলো। সে বুঝল সে মেয়েটা রুদ্রকে সেই রাতে দেখেছিল। সে এখন ওদের সাথে হাসপাতালেই আছে। রাত বাড়ার সাথে সাথে রুদ্র অদ্ভুত শব্দ করছে, হাসছে, আবার কাঁদছে, কখনো হাত বাড়িয়ে কাউকে টানতে চাইছে। সবাই সব পেয়ে গেছে, কারণ একটাই জিনিস পরিষ্কার এখন, যে সাদা বাড়ির দোলনার মেয়েটা রুদ্রকে ছাড়বে না। আর মায়ার মনে প্রথমবারের মতো মনে হলো রুদ্র একা গেলে সেই বাড়ি আর বাঁচত না। কিন্তু এখন মেয়েটা রুদ্রের সাথে অন্য কাউকে চাচ্ছে, অন্য কাউকে। আর সে অন্য কাউকে খুঁজতে মেয়েটা হাসপাতালের আলোর ছায়ায় হাঁটছে। যাই হোক, প্রথম এবং দ্বিতীয় এপিসোডটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লিসেনার্স, আজকের এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকম ঘটনা একের পর এক আপলোড করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজ অনেক দূর এগিয়ে যেতে পারছি। যারা ভূত এফএম, যারা এরকম ভয়ঙ্কর ঘটনা, হরর স্টোরি, রিয়েল হরর স্টোরি, ভূত এফএম এগুলো ভালো বেশিবাসেন, তাদেরকে বলবো ভাইয়া আমার এই চ্যানেলটিতে সর্বদাই এইরকম ভয়ঙ্কর সকল ইমেল এপিসোডগুলো পাবলিশ করা হয়। অনেকেই আছেন যে ভাইয়া আমাদেরকে ঘটনা পাঠাতে চান। আমরা এভাবে বলি যে আমরা অবশ্যই আপনাদের ঘটনা নিব, কেন নিব না, আমাদের তো প্রচুর ঘটনা দরকার। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা দিচ্ছেন, অনেকেই মেইলে ঘটনা দিচ্ছেন। এর মধ্যে আমি বলি কিছু ঘটনা ভাই আপনাদের যেগুলো রেকর্ড হয়নি, আপনারা বলছেন ভাই আমার ঘটনাটি শোনা হলো না। আপনাদের এই ঘটনাগুলো ভাইয়া রিয়েল একটা ভাব নেই। আমি বলবো যাদের সাথে এরকম রিয়েল ঘটনা ঘটে গিয়েছে তারা আমাদের এই ঘটনা পাঠাতে পারেন, আমরা আপনাদের ঘটনাগুলো পড়বো। যাই হোক, সব শেষে আমার যে কথা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি ঘটনা পাঠাবেন। আমরা আপনাদের ঘটনাগুলো সবার সামনে শেয়ার করব, আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আর এখানে আর একটি সুযোগ রয়েছে, যারা যারা আর কি আমাদেরকে নতুন নতুন ঘটনা এবং নিজের কণ্ঠে পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন, আমরা আপনাদের ঘটনাগুলো নিব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট মেইল এপিসোডে। সালামু আলাইকুম।